হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটরে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি চলে এসেছি ক্লাস 5-এর তোমাদের যে পাঠ্য বুনো হাঁস এই গদ্যাংশটি নিয়ে, যেটা লিখেছেন লীলা মজুমদার। বুনো হাঁস তোমাদের আজ পড়াবো আমি, তোমরা আমার সঙ্গে থাকো আর প্রত্যেকটা লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করব, তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও আমার পরবর্তী আপডেটগুলো তাড়াতাড়ি পাবার জন্য। তো চলো শুরু করা যাক। বুনো হাঁস লীলা মজুমদার। তাহলে লীলা মজুমদার সম্বন্ধে আমরা একটু কিছু জানি। লীলা মজুমদারের জন্ম হলো 1908 সালে, মৃত্যু 2007। কলকাতায় জন্ম। লীলা মজুমদারের জ্যাঠামশাইয়ের নাম কি ছিল বলো তো? তোমরা সবাই জানো, কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছো না। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পগুলো তোমরা পড়েছো, তারপরে তোমাদের আছে পরবর্তীতে দেখবে যে বোকা কুমির ও চালাক শেয়ালের যে গল্পটা, সেইটা। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়িতে তার জন্ম কলকাতায়। বাবা প্রমোদারঞ্জন রায়, বনের খবর বইয়ের লেখক। শৈশব কেটেছে কোথায়? শিলং পাহাড়ে। 1920 সাল থেকে কলকাতায়। সারা জীবন সাহিত্য চর্চাই করতেন তিনি। প্রথমে লিখেছিলেন ছোটদের বই, বদ্রীনাথের বাড়ি। বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো প্রদীপিসির বর্মি বাক্স, হলদে পাখির পালক, টংলিং, মাকু। এই মাকু তোমরা পাবে ক্লাস 7-এ পড়তে পাবে এই মাকু গল্পটা। এখন 5-এ তোমাদের গল্প নেই, তারপরে 6-এও আছে সেটা গল্প হযবরল। ছোটদের জন্য যে সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল, তিনি অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, যার মধ্যে ছিল রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার। তার লেখা গল্প স্বল্প বই থেকে এই বুনো হাঁস গল্পটি নেওয়া হয়েছে। তাহলে তোমাদের যদি প্রশ্ন থাকে বুনো হাঁস গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, তো গল্প স্বল্প বই থেকে নেওয়া হয়েছে। তাহলে এই হলো লীলা মজুমদার সম্বন্ধে জানা। তাহলে এখানে লীলা মজুমদারের কবি পরিচিতির কয়েকটা কোশ্চেন দেওয়া আছে এখানে দেখো। প্রথমেরটা, লীলা মজুমদারের জন্ম কোন শহরে? তোমরা তো বুঝতে পারলে আমি কি বলেছিলাম। লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে, কলকাতায়। তার শৈশব কোথায় কেটেছে? শৈশব কেটেছে শিলং পাহাড়ে। ছোটদের জন্য লেখা তার 2টি বইয়ের নাম বলো। অনেক বই আছে, হলদে পাখির পালক, টংলিং, মাকু, এগুলো বলবে। তাহলে এই হলো আমাদের লেখক পরিচিতি, লেখক লীলা মজুমদার সম্বন্ধে যেটুকু জানার সেটুকু তোমাদের বললাম। এসো তোমরা বুনো হাঁস এই গল্পটির কাছে। দেখো একটি হাঁস নিয়ে, বুনো হাঁস তো তোমরা সবাই দেখেছো। তা হাঁস দেখেছো যেগুলো পাতি হাঁস বেড়ায়, সেগুলো পুকুরে থাকে। আর রাজহাঁস যেগুলো বড় বড় ঠোঁট দিয়ে কামড়াতে আসে লোক দেখলেই, সেগুলো রাজহাঁস। আর এইগুলো হলো এমনি ছোট ছোট হাঁস, পাতি হাঁসগুলো, যেমন আমরা গ্রামাঞ্চলে গ্রামগঞ্জে এমনি রাস্তাঘাটে দেখতে পাই যে হাঁসগুলো যায় রাস্তা দিয়ে জলে নেমে পড়ে যায়, তার কি সুন্দর জলে সাঁতার কাটে। সেই হাঁসগুলো নিয়েই এই হাঁসেরই গল্প এটা, সেটাই আমি আজকে তোমাদের পড়াবো। এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই, কারো শুধু ডানার শোঁ শব্দ শোনা যাচ্ছে, আবার কেউ বা বলছে গ্যাক গ্যাক গ্যাক। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। আমি যে বললাম হাঁসের কথা, সেই হাঁসগুলো আমাদের এমনি গ্রামাঞ্চলের হাঁস। আর এইগুলো কি হলো? বুনো হাঁস। এরা উঠতে পারে। বুনো হাঁস জঙ্গলে বেশি থাকে। আমরা লেখিকা বলছেন এখানে, যদি এই সময়ে এই মুহূর্তে যদি আকাশের দিকে আমরা তাকিয়ে থাকি, দেখতে পাবো কি? যে বুনো হাঁস। আমরা কি করি সন্ধ্যাবেলায় যদি আকাশের দিকে তাকাই, দেখতে পাই অনেকগুলো বক একদম শোঁ শোঁ করে উড়ে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, তারা বাসার দিকে ফিরে যাচ্ছে।
তারা সেই একটা কেমন শব্দ করে শোঁ শোঁ শব্দ করে চলে যায়। সেই রকমই এখন শীতের দেশে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো আকাশের দিকে তাকালে বুনো হাঁসগুলো, হ্যাঁ, তীরের ফলার মতো এক লাইন দিয়ে সারি দিয়ে তারা চলে যাচ্ছে। কোন দিকে? উত্তর দিকে যাচ্ছে। কেউ এত উঁচুতে উঠছে আর ওদের শব্দ নেই, মানে এত উঁচুতে আমাদের থেকে ওরা এত উঁচুতে আছে যে কোনো শব্দ পাই না। আর কী শব্দ পাচ্ছি? শুধু ডানার শোঁ শোঁ করে শব্দ পাচ্ছি, যেন তারা কোথাও একটা যাচ্ছে। আবার কেউ কেউ গ্যাঁক 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 এরকম আওয়াজ করছে। ওরা এখন কোথায় যাচ্ছে? ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের যখন শেষ মুহূর্ত, ওরা গরম দেশে ছিল, ওরা বেশি গরম সহ্য করতে পারে না, শীতও সহ্য করতে পারে না, তাই গরম দেশে শীত কাটালো ওরা। শীতটা বেশি ওদের পছন্দ নয়। শীতের যখন শীত শেষ হলো তখন এবার তারা নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ওরা বেশি গরমও সহ্য করতে পারে না, বেশি শীতও সহ্য করতে পারে না, সয় না মানে সহ্য করতে পারে না। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। হিমালয় এক পর্বতমালার নাম। হিমালয়, সেই হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় যেখানে সেই দিক থেকে পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। দ্বীপ, দয়বয় দীর্ঘই প, দ্বীপ মানে চারিদিকে জল বিশিষ্ট স্থান, চারিদিকে জল আর মধ্যে একটা স্থান, সেটাকে বলে দ্বীপ। তাহলে ওরা অনেকে, এই বুনো হাঁসরা অনেকে ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট ওই জল বেষ্টিত দ্বীপে গিয়ে নামে। হ্যাঁ, যেখানে দেখছে দ্বীপ জল আছে, আবার তারা জলেও নামে, জল থেকে দ্বীপে উঠে আসে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে তাদের শীত কাটে। সেখানে মানুষের কোনো বাসই নেই ওই ছোটো ছোটো দ্বীপগুলোতে, নিরাপদে মানে শান্তিতে তাদের শীত কাটে, কেউ তাদের ডিস্টার্ব করে না। পৃথিবীর দক্ষিণের আধখানার আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময় শীত। তাহলে কি বলছে এখানে? পৃথিবীর দক্ষিণ দেশে যেমন আমেরিকার দিকে, হ্যাঁ, আধখানায় আমাদের শীতের সময় গরম, যখন আমাদের শীত হয় তখন ওদের গরম, আবার আমাদের গরমের সময় ওদের শীত। দক্ষিণ দিকটা যেটা পৃথিবী সেটা। লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। লাদাখ একটা জায়গার নাম। সেই জায়গাতে শুধু বরফ আছে লাদাখ। সেই লাদাখে বরফ, সাদা বরফ হয়ে পুরো জায়গা একবার ঢাকা থাকে। সেই বরফের জায়গাতে, নির্জন জায়গাতে, মানে নির্জন যেখানে লোকজন নেই, সেখানে সেই জায়গাতে আমাদের জওয়ানরা যারা সৈনিকরা, যারা দেশের জন্য লড়ে, সেই জওয়ানদের একটা ঘাঁটি ছিল, মানে তাঁবু ছিল, কাপড়ের তৈরি করা একটা অস্থায়ী বাসস্থান, সেখানে ওরা থাকে, সেই ঘাঁটি ছিল। তখন শীতের শুরু, এই যখনকার কথা বলছেন লেখিকা, তখন শীতের শুরু। মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। তাহলে দক্ষিণে যেখানে আমাদের যখন শীত, তখন ওদের দক্ষিণ দিকে, তখন পৃথিবীর দক্ষিণে গরম, তাই এই বুনো হাঁসগুলো গরমের জন্য দক্ষিণ দিকে চলে যেত শীতের সময়। বাড়ির জন্য ওদের মন কেমন করতো। চিঠিপত্র বিশেষ পৌঁছতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। তাই এই জওয়ানরা যেখানে ছিল সেখানে বাড়ির লোক কেউ ছিল না, তো ওরা একাই থাকতো। তাহলে বাড়ির জন্য ওদের মন কেমন করতো। চিঠিপত্র দিত বাড়িতে, বিশেষ পৌঁছাতও না, শুধু রেডিও ছিল তাদের, রেডিওতে যেটুকু খবর পেত সেটুকুই। বাড়ির সঙ্গে তাদের যোগাযোগ ছিল না, তারা একদম আলাদা জায়গায় আছে বলে বাড়ির সঙ্গে যেটুকু যোগাযোগ দরকার সেটুকু ছিল না। রেডিওর খবরেই তারা সব নিজের খবরাখবর সংগ্রহ করত। এবার দেখো আসল ঘটনা, এই বুনো হাঁসটা কখন তাদের কাছে এলো, কি হলো, কি বৃত্তান্ত, সেগুলো এবার জানতে পারবো। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। একদিন কি হলো, এই জওয়ানদের ঘাঁটির কাছে একটা বুনো হাঁস, যারা একসঙ্গে দল বেঁধে তারা যেত, সেই দল ছেড়ে সে নিচে নেমে পড়লো। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। সে নেমে ওপর থেকে নিচে পড়ে গেল ঝোপের ওপরে। ঝোপ মানে জঙ্গল, একটু
ঝোপঝাপ ছোটো ছোটো গাছপালার জঙ্গল, সেই ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো, কাঁপুনির থরথর করে কাঁপতে লাগলো জোরে জোরে। তারপর ওরা অবাক হয়ে দেখলো, এই জোয়ানরা দেখলো কি আর একটা বুনো হাঁসও নেমে আসে। এই জোয়ানরা এবার অবাক হয়ে দেখলো, আশ্চর্য হয়ে দেখলো কি ওই বুনো হাঁসটার সঙ্গে আর একটা বুনো হাঁসও নেমে এলো, এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। যে বুনো হাঁসটা জখম হয়ে আছে, নেমে থরথর করে কাঁপছে, তাকে ঘিরে এই বুনো হাঁসটা চারিদিকে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতে জোয়ানরা গিয়ে তা আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। ওখানে তো লাদাখ জায়গাটাতে একদম সব সময় বরফ থাকে, তো শীতের সন্ধ্যার দিকে বরফ পড়তে আরম্ভ করবে, বরফের বৃষ্টি হতে লাগবে। তার জন্য বরফ পড়া শুরু আগে থেকেই জোয়ানরা সেই জখম হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা তখন প্রথমে তেড়ে এসেছিল যে কেন আমার বন্ধুকে, হাসে হাসে তো ওদের বন্ধুত্ব, তাহলে আমার সঙ্গীকে কেন তারা নিয়ে যাচ্ছে, তেড়ে এসেছিল। তারপর ওদের সঙ্গে সে নিজেও তাঁবুতে ঢুকে পড়লো, যেমন দেখলো যে জখম হাঁসটাকে নিয়ে যাচ্ছে বলে আমিও চলে যাই বলে ওই হাঁসটাও তাদের সঙ্গে তাঁবুতে ঢুকলো। ভেতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে। ভেতরে যখন হাঁসটাকে ছেড়ে দিল তখন দেখলো কি ওই হাঁসটা কেন পড়ে গেছিলো, কারণ সেই হাঁসটা আহত হয়েছে, জখম হয়েছে, কিছুর একটা আঘাত লেগেছে তাকে, তাই বেচারি উঠতে পারছিল না। বেচারি মানে নিরীহ অসহায়, সে বেচারি আর উঠতে পারছিল না। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, জোয়ানরা মুরগি রাখতো একটা ঢপে, সেই জায়গাটা খালি ছিল, তখন মুরগি ছিল না। সেখানে বুনো হাঁসরা রইল, সেই বুনো হাঁসদেরকে ওখানে রেখে দিল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এই সব খেত। জোয়ানদের যে খাবারগুলো ছিল সেই খাবারের মধ্যে, সেই খাবারগুলো টিনের মাছ ছিল, শুকনো মাছ কিছু, তরকারি ছিল, ভুট্টা ছিল, ভাত, ফলের কুচি, এইগুলো সেই বুনো হাঁসরা খেত। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। ওদের মনে হয় না বাচ্চা, ছোট ছোট বাচ্চাদেরকে যেমন করে মানুষ করে, সেই রকম এই বুনো হাঁসগুলোকে তারা দেখাশোনা করতে লাগলো আনন্দের সঙ্গে। জোয়ানদের একটা কাজ ছিল, সারাদিন তো বেশি কাজ নাই, যখন তাদের কাজ ছিল তখন কাজে যেত, আর যখন ছিল না তখন জোয়ানগুলো হাঁসদেরকে দেখাশোনা করতো, তারা আনন্দের সঙ্গে এই কাজটা করতো। পরের হাঁসটা ইচ্ছা করলে উড়ে চলে যেতে পারত, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। দেখো এই হাঁসে একটা প্রাণী হয়েও, জন্তু হয়েও তারা কেমন একে অপরের প্রতি কি সুন্দর, তারা সঙ্গীকে ছেড়ে গেল না একজন আর একজনকে। তাহলে এই যে ওই পরের হাঁসটা, সে তো উড়ে যেতে পারতো, সে জখম ছিল না, কিন্তু প্রথম হাঁসটা যে জখম ছিল তাকে ছেড়ে কিন্তু সে চলে গেল না। তার এত দায়িত্ববোধ ছিল, মানুষের থেকেও বেশি দায়িত্ববোধ। তাহলে এই এই প্রাণীগুলোও কিন্তু মানুষের থেকেই তারা বুদ্ধিমান। কিন্তু দেখো হাঁসগুলো সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল, পুরো শীতকালটাই তারা দুজনে ওই মুরগির খালি রাখার জায়গাটাতে থেকে গেল জোয়ানদের সঙ্গে। আস্তে আস্তে হাঁসের ডানা সারলো। তারপর অনেক দিন পর সেই জখম হাঁসটা আস্তে আস্তে সারতে লাগলো, সে ভালো হতে লাগলো। তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করতো। তারপর সে আস্তে 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 একটু একটু করে উঠতে চেষ্টা করতো, একটু একটু করে উঠতো আবার থামতো, আঘাত পুরোপুরি সারেনি। তাঁবুর ছাদ অবধি উঠে আবার ঝুপ করে পড়ে যেত, তাঁবুর ছাদ পর্যন্ত উঠতো, কিন্তু তার ওপরে আর উঠতে পারতো না, আবার ঝুপ করে পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। এরকম করে হাঁসটাকে নিয়ে জোয়ানদের, যে দুটো হাঁসকে নিয়ে জোয়ানদের আনন্দ ছিল, কাজ ছিল, তাদেরকে খেতে দিত, তাদেরকে সেবা করতো, তার ডানাটাকে সারাতো। এরকম করে সারা শীতটা কেটে গেল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো, যেখানে জমাট বাঁধা বরফ ছিল জায়গাগুলোতে, সেগুলো আস্তে আস্তে যখন রোদের তেজ বাড়তে লাগলো তখন সেই বরফগুলো গলতে শুরু করলো। আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। তখন সেই বরফে সব জঙ্গল ঝোপঝাপগুলো ঢাকা পড়েছিল, সেগুলো রোদ পড়তে আস্তে আস্তে বরফ গলতে শুরু করলো। তারপর কি ঝোপঝাপগুলো আবার দেখা গেল, তারা সবুজ হয়ে উঠলো, মাথাচাড়া দিয়ে উঠলো।
ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। যে বরফের সময় যখন তারা বরফে ঢাকা ছিল, কিছুই ছিল না, পাতা ফুল ফল কিছু দেখতে পাওয়া যেত না, কিন্তু সেই গাছগুলোতে পাতাই ছিল না। এখন সেই গাছে, ন্যাড়া গাছে পাতাতে পাতা ধরেছে, ফুল ধরেছে, ফুলের কুঁড়ি ধরলো। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো। যেখানে গাছ নেই, ফল নেই, ফুল নেই, সেখানে পাখিরা কী করে আসবে? চারিদিকে তো বরফ বরফ বরফ, কী করে আসবে? তারপর যখন বরফগুলো গললো, পাতা হলো, কুঁড়ি হলো, গাছে ফুল ধরলো, তখন পাখিরাও আবার আসতে আরম্ভ করলো। এবার দক্ষিণ থেকে উত্তরে, এবার তারা দক্ষিণ দিক থেকে উত্তরে যাবে। আগে কী করতো? উত্তর দিক থেকে তারা দক্ষিণে এসেছিল, এবার দক্ষিণ থেকে উত্তরে যাবে তারা। এবার দক্ষিণ দিকে হ্যাঁ হলো, তারা ওই দিকে চলে যাবে। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। তারা নিজের দেশে ফিরে যাবে, নতুন করে বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়ত, আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠত। এদের হাঁসরা মানে জোয়ানদের এই হাঁস দুটো তাঁবুর বাইরে চড়ত। তাঁবুর বাইরে যখন চড়ত তখন তারা দেখত মাথার ওপরে সেই তাদের বন্ধুরা, পুরনো বন্ধুরা, হাঁসের দলরা উড়ে চলে যেত। তখন এদের মন চঞ্চল হয়ে উঠত যে আমরাও আমাদের দেশে কবে ফিরে যাব, আমাদের সঙ্গী সাথীর সঙ্গে আবার মিলিত হব। তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। তারপর কয়েকদিন পর একদিন জোয়ানরা যখন কাজে গেছে, সকালের কাজ সেরে তারা ফিরে এসে দেখছে হাঁস দুটি উড়ে চলে গেছে। আর জোয়ানদের বাড়ি ফেরার সময় হলো। হাঁসগুলো যেমন উড়ে গেছে, তেমনি এবার জোয়ানদেরও বাড়ি ফেরার সময় হয়ে এলো। জোয়ানরা এবার বাড়ি যাবে, তাদের ডিউটি শেষ হয়ে গেছে। এই যে তোমাদেরকে আমি বুনো হাঁস গল্পটা পড়ালাম লীলা মজুমদারের, দেখো প্রত্যেকটা লাইন ধরে আমি পড়ালাম, প্রত্যেকটা লাইনের মানেও বলে দিলাম, সহজ করে পড়ালাম, তোমাদের ভালো লাগবে। তাহলে দেখো বুনো হাঁসগুলো প্রথমে কী করে, বুনো হাঁসরা কোথায় ছিল? তারা আকাশে উড়ে যাচ্ছিল, তীরের ফলার মতো শোঁ শোঁ করে উড়ে যাচ্ছিল, কোনো শব্দ নেই, কোনো কেবল ডানার শব্দ শোনা যাচ্ছিলো আর গ্যাক গ্যাক করছিল। ওরা শীতের দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে নিজেদের দেশে ফিরে যাচ্ছে, কিন্তু ওদের বেশি গরমও সহ্য হয় না, শীতও সহ্য হয় না। হিমালয়ের উত্তর দিক থেকে এরা বরফের পাহাড় পেরিয়ে আসে, ভারতের মাটি পার হয়ে, সমুদ্র পার হয়ে ছোট দ্বীপে নামে। সেখানে যেখানে মানুষের বাস নেই সেখানেই তারা থাকে। আমাদের যখন পৃথিবীর দক্ষিণের বেশ আধখানা, যেখানে শীতের সময় গরম আর গরমের সময় শীত, সেখানে এটা তো তোমরা সবাই জানো। লাদাখের এই বরফ ঢাকা নির্জন জায়গাতে মনে করো কোনো জোয়ানদের একটা ঘাঁটি ছিল, তাঁবু ছিল। তখন শীতের শুরু, হ্যাঁ, মাথার ওপর দিয়ে এই বুনো হাঁসগুলো যাচ্ছিল, দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য জোয়ানদের মন কেমন করতো, আকাশের দিকে তাকিয়ে থাকতো, চিঠিপত্র কিছুও তাদের পৌঁছাতো না, শুধু রেডিওতে খবর শুনতো। এই মুহূর্তেই একদিন তারা দেখতে পেল একটা বুনো হাঁস গাছ ওপর থেকে নিচে নেমে পড়লো ঝোপের মধ্যে, তখন থরথর করে কাঁপতে লাগলো। তারপর অবাক হয়ে দেখলো আর একটা বুনো হাঁসও এসে এখানে ওর চারিদিকে উড়ে বেড়াচ্ছে। বরফ যখন পড়বে সেই মুহূর্তেই জোয়ানরা সেই আহত হাঁসটিকে তাদের তাঁবুর ভিতরে নিয়ে তাদের কোথায় থাকতে দিল বলো তো? সে তাদের একটা মুরগি রাখার খালি জায়গা ছিল, সেখানে থাকতে দিল। প্রথমে দ্বিতীয় হাঁসটা আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু দেখলো যে জখম হাঁসটা যখন যাচ্ছে তখন আমিও তাদের সঙ্গে তাঁবুতেই চলে যাই। বুনো হাঁসগুলো কী খেত বলো তো? টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। জোয়ানরা ওদের দেখাশোনা করতো, তাদের আনন্দও লাগছিল। দ্বিতীয় হাঁসটা ইচ্ছে করলে চলে যেতে পারতো, কিন্তু তার সঙ্গীকে ছেড়ে সে গেল না, এটুকু তার জ্ঞান ছিল। সারা শীতকাল তারা দুজনে ওখানে থাকলো, তারপর তার ডানা আস্তে আস্তে সেরে উঠল।
এমনি করে সারা শীতকাল তাদের কেটে গেল। তারপর পাহাড়ের যখন বরফ গলতে আরম্ভ করলো, ঝোপঝাড় আবার দেখা গেল, সব পাতাতে, গাছের পাতায় কুঁড়ি ফুল ধরলো। তারপর পাখিরা আবার আসতে শুরু করলো। এবার তারা দক্ষিণ থেকে উত্তরে যাবে, দেশে গিয়ে বাচ্চা তুলবে, বাসা বাঁধবে। তারপর এই হাঁসরা একদিন যখন তাঁবুর বাইরে চড়ছিল, মাথার ওপর দিয়ে হাঁসের দল যখন যেত, তাদের মন চঞ্চল হয়ে উঠত। তারপর কয়েকদিন পর একদিন জোয়ানরা কাজ সেরে এসে বাড়ি তাঁবুতে এসে দেখে যে হাঁস দুটি চলে গেছে। চলে গেছে, আর এদিকে জোয়ানদেরও বাড়ি ফেরার সময় হয়ে গেল। এইটুকুই হলো বুনো হাঁস গল্পটির সারাংশ। তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আশা করি তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। তো তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক ও শেয়ার করে দিও। তো আজ এই পর্যন্তই, টাটা।